হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন অ্যানিমিয়া কাকে বলে এবং এই অ্যানিমিয়ার মধ্যে একটা টাইপ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে পুরোপুরি আলোচনা করা হয়েছে। সুতরাং আমি আরেকবার রিক্যাপিচুলেট করার জন্য বলছি। সবাই জানেন অলরেডি অ্যানিমিয়া আরবিসির সাইজ অনুযায়ী হতে পারে তিন ধরনের। অ্যানিমিয়া তিন ধরনের, একটা হলো মাইক্রোসাইটিক, আরবিসির সাইজ যেখানে 76 কম হবে, নর্মোসাইটিক 76 to 96 এবং ম্যাক্রোসাইটিক অর্থাৎ আরবিসির ভলিউম স্বাভাবিকের চেয়ে অনেক বড়, 96 চেয়ে বেশি পাওয়া যাবে। আচ্ছা, আমরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া 4 ধরনের হয় এই কথাটাও অলরেডি জেনেছি। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয় 4 ধরনের: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া। আচ্ছা, আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি এবং সবার পরিষ্কার একটা ধারণা হয়ে গিয়েছে। আমাদের বাকি আছে এই তিনটা অ্যানিমিয়া: অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া। আজকের আলোচনার টপিক হলো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে চলুন দেখি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কিভাবে হতে পারে, অর্থাৎ এর প্যাথোফিজিওলজি। এটা দেখার আগে আমরা একবার সংক্ষেপে হিমোগ্লোবিন অর্থাৎ আরবিসির একটা কম্পোনেন্ট যে হিমোগ্লোবিন মলিকুল, তার গঠনটা একবার দেখে নিই। হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। হিম প্রোটিনকে যদি আমরা ব্রেকডাউন করি দুইটা জিনিস পাবো, একটা হলো আয়রন আর একটা হলো প্রোটোপোরফাইরিন 9। তাহলে হিম মলিকুলকে ব্রেকডাউন করলে আমরা পাচ্ছি আয়রন এবং প্রোটোপোরফাইরিন 9। আচ্ছা, আয়রনের ডেফিসিয়েন্সি হলে সেটাকেই বলা হচ্ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার যদি প্রোটোপোরফাইরিন 9-এর কোনো ডিফেক্ট বা ডেফিসিয়েন্সি হয়, যে অ্যানিমিয়াটা হবে এটাই হলো গিয়ে আমাদের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে? আচ্ছা, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে তাহলে কি হবে? প্রোটোপোরফাইরিন 9-এর কোনো ডেফিসিয়েন্সি। প্রোটোপোরফাইরিন 9 এর ডেফিসিয়েন্সি হলে অর্থাৎ প্রোটোপোরফাইরিন 9 অ্যাবসেন্ট, তখন আয়রন কারোর সাথে বাইন্ড করতে পারবে না। তখন আয়রন এবং প্রোটোপোরফাইরিন 9 মিলে হিম মলিকুলও তৈরি করতে পারবে না। হিম মলিকুল তৈরি না হলে গ্লোবিনও কারোর সাথে বাইন্ড করতে পারবে না। তখন হিমোগ্লোবিন মলিকুলও ঠিকভাবে তৈরি হবে না। তখনই হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে যাবে এবং তখন হবে অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে আমরা এই প্রোটোপোরফাইরিন 9 সিনথেসিসের কয়েকটা স্টেপস দেখে নেই। আমাদের আরবিসি তৈরি হয় আমাদের এরিথ্রয়েড প্রিকারসর সাইট অর্থাৎ বোন ম্যারোতে। আমাদের আরবিসি হলো ব্লাডে যেগুলো আসে সেগুলো হলো ম্যাচিওর আরবিসি। এগুলোর মেইন প্রোডাকশন ফ্যাক্টরি হলো বিভিন্ন বোন ম্যারোতে। বোন ম্যারোতে ইম্যাচিওর অবস্থায় যখন এরিথ্রোপোয়েসিস হয় তখন একটা সেল থাকে, সেলের ভিতরে একই সাথে মাইটোকন্ড্রিয়া থাকে, সাইটোপ্লাজম থাকে, অন্যান্য অর্গানেলি থাকে। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া এবং সাইটোসোল দুই জায়গায় কিছু রিয়াকশন হয়। দেখা যায় কি আমাদের গ্লাইসিন এবং সাকসিনাইল কো এ, এটা অ্যামিনোলেভিলেনিক অ্যাসিড সিনথেজ, এই এনজাইমের কারণে অ্যামিনোলেভিলেনিক অ্যাসিড বা ALA তে কনভার্ট হয়। আচ্ছা, তাহলে এই রিয়াকশনের রেট লিমিটিং এনজাইম হলো এটা ALAS। এই এনজাইমটা কোনো কারণে কারো বডিতে ডিফেক্টিভ হলে এই রিয়াকশনটা এদিকে যেতে পারবে না। এদিকে যেতে না পারলে এটা তৈরি হবে না। এটা তৈরি না হলে আলটিমেট এন্ড প্রোডাক্ট আমাদের যে প্রোটোপোরফাইরিন 9 সেটাও তৈরি হবে না। আচ্ছা, তাহলে আমরা আবার আসি। আমরা কি করছি? গ্লাইসিন এবং সাকসিনাইল কোয়ে মিলে অ্যামিনোলেভিলেনিক অ্যাসিড সিনথেজের প্রভাবে অ্যামিনোলেভিলেনিক অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা, যদি এই এনজাইম অ্যাবসেন্ট হয় তাহলে এই পাথওয়েটা রান করবে না, তখন হতে পারে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আসলেই দেখা যায় যে কিছু মানুষের বডিতে এই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে। ডেফিসিয়েন্সি থাকলে তখন এই পেশেন্টগুলো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে আক্রান্ত হয়। এছাড়াও এই রিয়াকশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিটামিন একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে,
ভিটামিন B6, ভিটামিন B6ও এই রিয়াকশনটাকে এপাশে নিয়ে আসে ALA পর্যন্ত। তাহলে মনে করি যে একজন টিবির পেশেন্ট, যক্ষ্মার পেশেন্ট আইসোনায়াজাইড ইনটেক করছে, যক্ষ্মার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ আইসোনায়াজাইড ইনটেক করছে। এই ইনটেক করলে তার ভিটামিন B6 এর ডেফিসিয়েন্সি হতে পারে। B6 এর ডেফিসিয়েন্সি হলে এই পাথওয়েটা ঠিকভাবে রান করতে না পারে, তখন তার এই অ্যামিনোলেভিলিনিক অ্যাসিড তৈরি হবে না এবং পাথওয়েটা রান না করে প্রোটোপোরফাইরিন 9ও তৈরি হতে পারবে না এবং তার সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। তাহলে দুই ক্যাটাগরির পেশেন্ট আমরা পেয়ে গেলাম, যাদের অ্যামিনোলেভিলিনিক অ্যাসিড সিনথেসিসের ডেফিসিয়েন্সি থাকবে অথবা যাদের কোনো কারণে ভিটামিন B6 এর ডেফিসিয়েন্সি হবে। এদের ক্ষেত্রে আমাদের এই সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা পেতে পারি। আরেকটা ক্যাটাগরির মানুষ আছে যাদের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। লেড পয়জনিং সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার গুরুত্বপূর্ণ একটা কজ। তাহলে দেখা গেল কি এই পাথওয়েটা প্রথম থেকে রান করছে, ঠিক আছে, রান করতে করতে এদিকে যখন আসলো, এদিকে এসে প্রথম মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসলে এসে এই রিয়াকশনগুলো হয়ে এটা আবার মাইটোকন্ড্রিয়াতে এন্ট্রি নিল। মাইটোকন্ড্রিয়াতে এন্ট্রি নিয়ে প্রোটোপোরফাইরিন 9 আয়রনের সাথে বাইন্ড করে ফেরোচিলেটেজের একটা ইনডিউসিং এফেক্টে। কোনো কারণে অর্থাৎ লেড পয়জনিংয়ের সময় ফেরোচিলেটেজ এনজাইমটা কাজ করতে পারে না। আবার লেড পয়জনিং হলে এই আয়রনগুলো প্রোটোপোরফাইরিন 9-এর সাথে বাইন্ড করতে পারে না। এইসব ক্ষেত্রে প্রোটোপোরফাইরিন 9 আয়রনের সাথে বাইন্ড করতে না পেরে প্রোটোপোরফাইরিন 9 হিসেবেই সেলের ভেতরে এনট্র্যাপড অবস্থায় থাকে। অর্থাৎ প্রোটোপোরফাইরিন 9 সেলের মাইটোকন্ড্রিয়াতে এনট্র্যাপ থাকলো। এই প্রোটোপোরফাইরিন 9 সেলের ভেতরে এনট্র্যাপ থাকলো এবং আয়রনগুলো সেলের ভেতরে এনট্র্যাপ থাকলো। তখন হচ্ছে যেটা হয়, এই আয়রনগুলো যখন সেলের ভিতরে এনট্র্যাপ থাকে এগুলোকেই বলা হচ্ছে রিংড সিডারোব্লাস্ট। হ্যাঁ, আমরা একটা ছবি দেখলে আরো ভালো বুঝতে পারবো। এই যে রিংড সিডারোব্লাস্ট, সেলের মাইটোকন্ড্রিয়াতে আয়রনগুলো এনট্র্যাপড অবস্থায় এই যে ব্লুইশ ডট ডট তৈরি করছে, এটার নামই হচ্ছে রিংড সিডারোব্লাস্ট। তো এই ব্লুইশ ডট ডট তৈরি করছে এবং দেখা যাচ্ছে কি এদের সেলের রাইবোজোমে দেখা যাচ্ছে কিছু নীল নীল ফোটা ফোটা বেজোফিলিক প্রিসিপিটেট, এর নাম বেজোফিলিক স্ট্রিপলিং। তাহলে রিংড সিডারোব্লাস্ট এবং বেজোফিলিক স্ট্রিপলিং এই দুইটা ওয়ার্ড শুনলেই আমরা বুঝবো যে এটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের 3টা মেকানিজম পেয়ে গেলাম। একটা মেকানিজম ছিল হচ্ছে কারো যদি জেনেটিক ডেফিসিয়েন্সি অথবা ডিফেক্টিভ অ্যামিনোলেভিলিনিক অ্যাসিড সিনথেস থাকে, এটা জেনেটিক ডিফেক্ট, অথবা আইসোনায়াজাইড বা কোনো কারণে অন্য কোনো ড্রাগ ইনটেকের কারণে B6 এর ডেফিসিয়েন্সি থাকছে, অথবা ফেরোচিলেটেজের ডেফিসিয়েন্সি হচ্ছে লেড পয়জনিং এর কারণে। তাহলে 3টা কারণ, অ্যামিনোলেভিলিনিক অ্যাসিড সিনথেসের ডেফিসিয়েন্সি কনজেনিটাল, অথবা অ্যাকোয়ার্ড B6 ডেফিসিয়েন্সি, অথবা লেড পয়জনিং অ্যাকোয়ার্ড। এই 3টা কারণে তার প্রোটোপোরফাইরিন 9 গুলো আয়রনের সাথে বাইন্ড করে একটা কার্যকর হিম মলিকিউল তৈরি করতে পারে না। হিম মলিকিউল তৈরি করতে না পারলে সেক্ষেত্রে হিমোগ্লোবিনও তৈরি হয় না। হিমোগ্লোবিন তৈরি না হলে অ্যানিমিয়া হয়। তাহলে আমাদের প্রোটোপোরফাইরিন 9 এই প্যাথোফিজিওলজিতে আমরা দেখতে পাই যে আমাদের আয়রনের কিন্তু কোনো ডেফিসিয়েন্সি নেই, এটা জাস্ট প্রোটোপোরফাইরিন 9-এর সাথে বাইন্ড করতে পারছে না ইফেক্টিভলি। তাহলে আমরা যদি একটা ল্যাব পিকচার চিন্তা করি যে আমরা এর আয়রন প্রোফাইল করলে কি পাবো, এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি। সিরাম আয়রন নর্মাল এবং এলিভেটেড, কারণ এটা প্রোটোপোরফাইরিন 9-এর সাথে বাইন্ড করতে পারছে না, সেলের ভিতরে ইন্টারাপ্ট অবস্থায় থেকে যাচ্ছে। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কমে গেছে, কারণ অলরেডি অনেক আয়রন আছে, আর কার সাথে বাইন্ড করবে। স্টোরেজ ফর্মেও আয়রন বেশি থাকবে, সিরাম ফেরিটিন বেশি থাকবে এবং পার্সেন্ট স্যাচুরেশনও বেশি থাকবে। অর্থাৎ এটা একটা আয়রন ওভারলোডেড স্টেট। আয়রন পর্যাপ্ত আছে কিন্তু আয়রন অন্য মলিকিউলের সাথে বাইন্ড করে কার্যকর হিমোগ্লোবিন মলিকিউল তৈরি করতে পারছে না। তো আমাদের সিরাম আয়রন প্রোফাইলে দেখা যাচ্ছে কি আমরা সবকিছুই বেশি পাচ্ছি,
সিরাম ফেরিটিন স্টোরড ফর্ম বেশি পাচ্ছি, সিরাম আয়রন বেশি পাচ্ছি, পার্সেন্ট স্যাচুরেশন বেশি পাচ্ছি, কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা কমে গেছে। সো এখানে দেখি কি কি বলা আছে। এখানে এই কথাগুলোই বলা আছে যে ডিফেক্টিভ প্রোটোপোরফাইরিন সিনথেসিস, এই অ্যামিনোলেভিলেনিক অ্যাসিড সিনথেস, এটার যদি কোনো ডিফেক্ট থাকে, কনজেনিটাল ডিফেক্ট অ্যামিনোলেভিলেনিক অ্যাসিড, অথবা অ্যালকোহলিজম, এটা মাইটোকন্ড্রিয়াল পয়জন, অথবা লেড পয়জনিং এর কারণে এটা এবং ফেরোচেলেটেস যদি ইনহিবিট হয়, অথবা ভিটামিন B6 ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এইসব কারণে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হলে আমরা ল্যাবরেটরি ফাইন্ডিংগুলো এইরকম দেখতে পাবো। মূলত এটার ট্রিটমেন্ট তেমন যদি কনজেনিটাল ডিফেক্ট থাকে সেক্ষেত্রে তো খুব বেশি কিছু করার থাকে না, তবে আমরা ভিটামিন B6 সাপ্লিমেন্ট দিতে পারি ট্রিটমেন্টের ক্ষেত্রে। B6 সাপ্লিমেন্ট দিলে কিছু ক্ষেত্রে এই পাথওয়েটা ইনডিউস হয় এবং সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ইন্টেন্সিটিটা কমে যায়। তাহলে এই ছিল মোটামুটি আজকের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার টপিকের ডিসকাশন। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ সবাইকে।